হ্যালো স্টুডেন্টরা, আবারও চলে আসলাম তোমাদের এখন তৃতীয় অধ্যায় এমসিকিউ সলভ করাবো। প্রথম অধ্যায়টি দেখেছো এবং তৃতীয় অধ্যায় দেখেছো, তোমাদের আয়ান ভাই নিয়েছে। এখন তৃতীয় অধ্যায়টি আমাদের হলো মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। আইন, স্বাধীনতা, সাম্য মানে তোমাদের এসএসসি তেও একটি অধ্যায় ছিল, সেই অধ্যায়টি তোমরা অবশ্যই পড়ে এসেছো। আহ এই অধ্যায়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পরিণতি থেকে এখান থেকে সিকিউ আসার দুটি সিকিউ আসার সম্ভাবনা খুবই বেশি। মূল্যবোধ থেকে ধরেন মূল্যবোধ থেকে একটি সিকিউ আসবে, আর আইন, স্বাধীনতা ও সাম্য থেকে একটি এমসিকিউ আসবে, সরি একটি সিকিউ আসবে রিলেটিভ। তো যেহেতু উদ্দীপক এটি দিবে, তারপর সেটি বলবে কি। তো আমরা এমসিকিউ দেখি, কথা এক্সট্রা কথা বলার দরকার নেই, ক্লাসের মাঝেই কথা হবে। আমাদের প্রথম এমসিকিউটি দেখি, সার্বজনীনতা আইনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কেন? সার্বজনীনতা আইনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কেন? আগে জানি আমরা সার্বজনীনতা কি। সার্বজনীনতা লোক সকলের সমান অধিকার, এখানে কোনো সাম্য হবে না, এটা হলো সার্বজনীনতা। প্রথমের দিকে প্রথম অপশনটি প্রথমে হচ্ছে রাষ্ট্রের নাগরিকগণ আইনের কথা শুনে বলে। সার্বজনীনতা কি রাষ্ট্রের নাগরিকগণ আইনের কথা শুনে বলে? সবাইকে আইনের কথা শুনে? অনেক চোর বাটপার রয়েছে, চুরি করে, এক্ষেত্রে তারা কি আইনের কথা শুনে? সেক্ষেত্রে তারা শুনে না। তারপর কি 2 নাম্বার, রাষ্ট্র মানেই আইন বলে। রাষ্ট্র মানেই আইন বলে না, এখানেই না, এটার জন্যই না। তারপর রাষ্ট্র সব নাগরিকের আইনের আওতাধীন বলে না, এটা না। আইন প্রণতার আইনের উদ্বুদ্ধ বলে না, এটা হবে না। এখানে উত্তর হবে রাষ্ট্রের সব হ্যাঁ, এটা উত্তর হবে 3 নাম্বার, রাষ্ট্রের সব নাগরিক আইনের আওতাধীন বলে। যেহেতু রাষ্ট্রের সকল নাগরিক আইনের আওতাধীন, সেক্ষেত্রে এটা সার্বজনীনতা আইনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো রাষ্ট্রের সব নাগরিক আইনের আওতাধীন বলে, এটি সার্বজনীনতার মৌল কারণ। তারপর দেখি 2 নাম্বার সিকিউরিটি, মূল্যবোধ হলো ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যাস। এক নাম্বারটা একটু দেখে নিই, ভুল হতে পারে, টু বি মাস্ট না, ঠিক আছে, এক নাম্বার ঠিক আছে। তারপর 2 নাম্বার দেখি, মূল্যবোধ হলো ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহার সুবিন্যস্ত প্রকাশ। উক্তিটি কার? প্রথমে রয়েছে এম.ডব্লিউ. প্রথম, তারপর ডেভিড পোপেন, তারপর এফ.আই. মেরি, তারপর নিকোলাস রেসার। এখানে কে এই উক্তিটি দিচ্ছেন? মূল্যবোধ হলো ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ। এই উক্তিটি দিয়েছেন এম.ডব্লিউ. প্রথম। এম.ডব্লিউ. প্রথম, হ্যাঁ। ডেভিড পোপেন ইনি ছিলেন সমাজবিজ্ঞানী, আর এফ.আই. মেরিল তিনি কিন্তু আইন এবং স্বাধীনতা নিয়ে উক্তি দিয়েছেন, আর নিকোলাস রেসার কিন্তু মূল্যবোধ নিয়ে অনেক রিসার্চ করেছেন, গবেষণা করেছেন। যে আনসার হবে এই উক্তিটি দিয়েছেন এম.ডব্লিউ. প্রথম। তারপর 3 নাম্বার এমসিকিউটি দিক, আইন মানুষের কোন ধরনের পরিবর্তনের অভাব রাখে? আইন মানুষের কোন ধরনের পরিবর্তনের অভাব রাখে? কোন ধরনের পরিবর্তন? প্রথমে রয়েছে অভ্যন্তরীণ মানে ভিতরে, তারপর বাহ্যিক আচরণ মানে বাহিরের আচরণ, তারপর নৈতিক আচরণ মানে হলো এটি মানবতার কি ধরেন সামাজিক সম্পর্ক মানে রিলেশন, সোশ্যাল রিলেশন যেটি। এটি আইন মানুষের কোন ধরনের পরিবর্তন প্রভাব করে? এটা আইন, এখানে সামাজিক কোন নয়, নৈতিক বা মানবতা এগুলো অভ্যন্তরীণ। ভিতরে খবর কি আইন জানবে? সেক্ষেত্রে না, সেক্ষেত্রে বাহ্যিক আচরণ। আইন মানুষের কোন ধরনের পরিবর্তন অভাব রাখে? বাহ্যিক আচরণের অভাব রাখে, প্রভাব রাখে। প্রভাব কি? বাহ্যিক আচরণে, মানে একজন একজন মানুষ অন্যায় কাজ করতে পারবে, সেটা কিন্তু তার বাহিক, কিন্তু মনের ভিতরে যদি তার অন্যায় থাকে, কুচিন্তা থাকে, সে কিন্তু আইন সেটা জানতেও পারবে না, আবার সে ক্ষেত্রে কোনো আইনও নেই। আইন যদি দিয়েও থাকে সেক্ষেত্রে সেটা আলাদা। তারপর 4 নাম্বার, কোনটি নাগরিকের অধিকার বিশেষ? কোনটি নাগরিকের অধিকার বিশেষ? বিশেষ অধিকার কোনটি? প্রথমে হচ্ছে স্বাধীনতা, তারপর সাম্য, তারপর নৈতিকতা, তারপর মূল্যবোধ। আমি এই অঞ্চলগুলো কিন্তু প্রথম আমি পড়ে এসেছিলাম যে স্বাধীনতার বিষয়। যদি একজন মানুষের স্বাধীনতা থাকে না, সেক্ষেত্রে সে সাম্য, নৈতিকতা, মূল্যবোধ দিয়ে কোনো কিছু হবে না। ধরেন একজন মানুষের হাত নেই, সেক্ষেত্রে তাকে যদি ধরেন কুড়াল দেওয়া হয়, সেক্ষেত্রে সেটা ব্যর্থহীন। সে এই এমসিকিউটা কিন্তু সেরকমই। ধরেন তার স্বাধীনতাই নেই, সেক্ষেত্রে সে সাম্য, নৈতিকতা, মূল্যবোধ সেটা তার কোনো প্রয়োজনই নেই, মানে হাত নেই গড়ি আছে, এরকম বিষয়টা হয়ে যাবে। তারপর 5 নাম্বার, আইন হলো আবেগ বর্জিত যুক্তি। উক্তিটি কার? আবেগ বর্জিত যুক্তি, আমার মনে হয় না এটা যুক্তিটি সঠিক, কিন্তু যাই হয়েছে। প্রথমে হচ্ছে লান, তারপর সালমন্ড, তারপর ওয়ার্ড উইলসন, তারপর হচ্ছে এরিস্টল। আইন হলো আবেগ বর্জিত যুক্তি, এটা কার? এটি হলো এরিস্টটলের।
যুক্তিটি কিন্তু মনে রাখবে, এটা পরীক্ষা আসে। আইন হলো আবেগবর্জিত যুক্তি, এটিকে অ্যারিস্টটলের। তারপর 6 নাম্বার রয়েছে নেপোলিয়ন কোড কে ঘোষণা করেন? নেপোলিয়ন কোড কে ঘোষণা করেন? প্রথমে হচ্ছে প্রথম সম্রাট, তারপর হচ্ছে দ্বিতীয় সম্রাট, দ্বিতীয়, তারপর তৃতীয় সম্রাট, নেপোলিয়ন সম্রাট, সরি। তারপর 4 নাম্বার রয়েছে রাজা গুরস লুইস। ইনি ছিলেন ফরাসি রাজা, ফরাসি বিপ্লবের সময় তিনি রাজা ছিলেন। না, এটা হবে না, এখানে হবে গিয়ে সম্রাট প্রথম নেপোলিয়ন। নেপোলিয়ন কোড কে ঘোষণা করেন? প্রথম সম্রাট। এটা মেবি সালটা 1700 প্রথম একেবারে দিকে, দেখি নাই সালটা আসতে পারে 1804 সালে কিন্তু নেপোলিয়ন কোড এই প্রথম নেপোলিয়ন দেন 1804 সালে, সালটা মনে রাখবে। এগুলো যদিও এখন কাজে না লাগে, সেক্ষেত্রে তোমরা যখন অনার্সে উঠবে, অনেকে অনার্স নিবে, সেক্ষেত্রে তারা রাষ্ট্রবিজ্ঞান যদি নেও, সেক্ষেত্রে এটা আসতে পারে। নেপোলিয়নের কোড কি কত সালে হয়? 1804 সালে। তারপর 7 নম্বরে কে সর্বপ্রথম আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য সৃষ্টি করে? মানে কে সর্বপ্রথম আইন এবং নৈতিকতার মধ্যে পার্থক্য করেন? মানে পার্থক্য করেন। প্রথম হচ্ছে এরিস্টটল। না, এরিস্টটল না, এরিস্টটল কিন্তু নৈতিকতার বিষয়ে গবেষণা করেছেন, নৈতিকতার বিষয়ে অনেকটা বলেছেন, কিন্তু আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য করেন না। তারপর কি? হ্যাঁ, মেকিয়াভেলি। হ্যাঁ, তিনি আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য করেন মেকিয়াভেলি। আর মেকিয়াভেলি হলেন গিয়ে একজন সমাজবিজ্ঞানী, আর স্টোন আলোচনা করেন গিয়ে স্টোন আইনকে আদেশ হিসাবে তিনি স্টোন বলেন। আর মেকিয়াভেলি কিন্তু আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য করেন। তারপর কি 8 নাম্বার মোরালিটাস অর্থ কি? মোরালিটাস অর্থ কি? প্রথমে হচ্ছে মন, না মন না, মমতা না, সাদৃশ্য না, এটা হবে গিয়ে চরিত্র। মোরালিটাস অর্থ কি? চরিত্র। মোরালিটিস কোন ভাষার শব্দ? ল্যাটিন ভাষার শব্দ। তারপর 9 নাম্বার কিসের মাধ্যমে জনগণ ও সরকারের মধ্যে নিরূপিত হয়? মানে সম্পর্ক ঘনিষ্ঠতা হয়, বা একজন আরেকজনের কথা বলে, এরকম আর কি। কিসের মাধ্যমে? প্রথার মাধ্যমে না, প্রথা হলে গিয়ে এটি অতীতকাল থেকে যে ধরনের রীতি। তারপর মূল্যবোধ না, মূল্যবোধ না। আইন, ধর্মীয় বিধান হবে না, এখানে হবে আইন। মানে আইন এবং আইনের মাধ্যমে কিন্তু জনগণ এবং সরকারের মধ্যে একটি সম্পর্ক হয়। দেন একজন জনগণের কিভাবে চলবে, সেক্ষেত্রে সরকার তার ডিসাইড করে। সরকার পার্লামেন্টে সেই আইন জারি করে এবং তা প্রত্যেক জনগণের মানতে হয়। সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে একটি সম্পর্ক হয়। তারপর 10 নাম্বার দিকে 10 নাম্বার 1789 সালে ফরাসি বিপ্লবের মূল কথা কি ছিল? ফরাসি বিপ্লব হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে তাদের মূল কথা কি ছিল? মূল কথা ছিল প্রথমে রয়েছে সাম্য, অধিকার, স্বাধীনতা। এটা কি? না, সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব। তারপর সাম্য, মিত্রতা ও স্বাধীনতা। তারপর সাম্য, স্বাধীনতা ও আইন। এখানে ছিল তাদের তাদের ফরাসি বিপ্লবের তাদের কথা ছিল গিয়ে সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব। এখানে সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব। হ্যাঁ, ঠিক আছে, সাম্য, ভ্রাতৃত্ব এবং স্বাধীনতা। হ্যাঁ, আর লুইস যখন ছিল ফরাসির রাজা, সেক্ষেত্রে তখন এই বিপ্লবটি হয়েছিল। এই বিপ্লবে কিন্তু তারা স্লোগান দিয়েছিল যে লিবার্টি, ইকুয়ালিটি আর ফেরাবিটি, ভ্রাতৃত্ব, ফেরাবিটি। তারা এভাবে দিয়েছিল এবং লুইস সেই বিপ্লবে কিন্তু পতনও হয়ে গিয়েছিল। তারপর 11 নাম্বার সুমন তার দেশে প্রাকৃতিক স্বাধীনতা ভোগ করে। সুমন তার দেশের প্রাকৃতিক স্বাধীনতা ভোগ করে, মানে প্রাকৃতিক ভাবে একটি স্বাধীনতা রয়েছে ভোগ করা। এই ধরনের স্বাধীনতা বক্তব্য কে দিয়েছেন? এফি মেরি না হোপস মার্কস লাক্সকি। এটা হবে হোপস। সুমন তার দেশে প্রাকৃতিক স্বাধীনতা ভোগ করে। হোপস এর সংজ্ঞাটি হলো এরকম যে আগে দেশের স্বাধীনতা ভোগ করে, আগে প্রাকৃতিক স্বাধীনতা ভোগ করে নেন। প্রাকৃতিক বাতাস বা নদী নালা, এগুলো উৎসব ধরেন, সেগুলোকে আনন্দভাবে দেখো এবং সেগুলোকে ভোগ করো, এই জিনিসটা বোঝাচ্ছে। প্রাকৃতিক স্বাধীনতা ভোগ করো, হোপসের, এটা তার মাথায় জানে এটা কি কেন দিয়েছে সে। তারপর 12 নাম্বার আইন পক্ষপাতিতা করতে পারে না, এর যথার্থ কারণ কি? আইন পক্ষপাতিতা করতে পারে না, এর যথার্থ কারণ ল ইজ ব্লাইন্ড। মানে আইন চোখে দেখে না, আইন চোখে দেখে না। হ্যাঁ, আইন চোখে দেখে না, দেখা ও উচিত নয়। আইনকে অন্ধ বলা, ল ইজ ব্লাইন্ড। তারপর প্রথমে আমরা সংজ্ঞাটি দেখি। অপেক্ষিক বলে, না এটা হবে না, অন্ধ বলে। হ্যাঁ, অন্ধ বলে। আইন যদি আইন পক্ষপাতিতা করতে পারে না কেন? অন্ধভাবে। কিন্তু আমাদের দেশে আইন কিন্তু অন্ধ না। আমাদের দেশে আইন ধরেন
বাংলাদেশে যদি আইন, অন্যান্য দেশের যদি আইনের চোখ থাকে ২টা, কিন্তু বাংলাদেশে থাকবে ৪ থেকে ৫টা। সেক্ষেত্রে বাংলাদেশের আইন কিন্তু ল ব্লাইন্ড না, এটা সচ্ছলভাবে দেখতে পারে, চশমা লাগে না বাংলাদেশের আইন। এখন দেখি পরের এমসিকিউটি। লাস্ট স্লাইড আমাদের জন্য। এই অধ্যায়ের মূল্যবোধ আইন ও সাম্যর 13 নাম্বার, স্বাধীনতা রক্ষা কবচ হলো। স্বাধীনতা রক্ষা কবচ কি? এটি সকল বোর্ড 18তে এসেছিল। সংবিধানের মৌলিক অধিকার স্বীকৃতিতে স্বাধীনতা রক্ষা কবচ কি? সংবিধানের মৌলিক অধিকার স্বীকৃতিতে, হ্যাঁ এটা হবে অন্যের কাজে হস্তক্ষেপ না করা। না, স্বাধীনতা রক্ষা কবচ কিন্তু অন্যের কাজে হস্তক্ষেপ না করা, এটা কিন্তু নয়। রক্ষা কবচ এটা কিন্তু ধরেন একজন মানুষের স্বাধীনতা হস্তক্ষেপ না, এটা রক্ষা কবচ। মানে একজন মানুষের স্বাধীনতা, এটা সরকারিভাবে আসবে বড় পর্যায় থেকে। তারপর বহুদলীয় ব্যবস্থা চালু করা। হ্যাঁ, বহুদলীয় ব্যবস্থা চালু করলে এক্ষেত্রে লাভ হয় কিন্তু, ধরুন পার্লামেন্টে এক পক্ষ থাকে বিরোধী দলে এবং এক পক্ষ থাকে সরকার দল। সেক্ষেত্রে তাদের মত বিনিময় হয়ে ডিভাইড হয়ে সেক্ষেত্রে এটা আইন জারি হয়। ধরেন সরকারি দল থেকে একটি আইন হলো, কোনো আইনের মত গেল, সেক্ষেত্রে কিন্তু বিরোধী দল এটার কিন্তু আইন বিরোধিতা করতে পারবে এবং যুক্তি দিয়ে সেটা কিন্তু এই আইনকে বাদও দিতে পারবে, এর নিয়ম রয়েছে। তারপর 14 নাম্বার রয়েছে। এক্ষেত্রে 13 নাম্বার হবে আইনের রক্ষা কবচ হলো সংবিধানের মৌলিক অধিকার ও স্বীকৃতি আর বহুদলীয় ব্যবস্থা চালু করা। এর আনসার হবে 1-3 গ। তারপর রয়েছে 14 নাম্বার, সোহাগ বলে আইন গতিশীল। এর মানে হলো সোহাগ বলে আইন গতিশীল। আইন মানে গতি করে, এটি সময়ের সাথে পরিবর্তন হয়। প্রথমে হচ্ছে পরিবর্তিত, হ্যাঁ সময়ের সাথে পরিবর্তিত হয়, পরিমার্জিত সংশোধন হয়। তারপর পরিবর্তিত, এরা ধরেন পরিবর্তিত, এটা ভবিষ্যতের, সেক্ষেত্রে এটা পাল্টিতে পারে বা ভবিষ্যতে চিন্তা করা হয় এটা। আর পরিবর্তিত এক্ষেত্রে আইনে গতিশীল যদি হয়, সেক্ষেত্রে এই 3টি অপশন হয়ে যাবে। তারপর 15 নাম্বার দেখি, আইনের উৎস বিশ্লেষণ করলে যেটি পরিলক্ষিত হয়। আইনের উৎস বিশ্লেষণ করলে যেটি পরিলক্ষিত হয়, প্রথম হচ্ছে প্রথা। হ্যাঁ, প্রথা হয়ে থাকে, সেক্ষেত্রে অনেকটা ধরেন আগে কি নিয়ম থাকে, সেই নিয়ম ধরেই কিন্তু বর্তমানে আইন হতে পারে। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়, অনেক আইন রয়েছে, এটা অতীতে ছিল কিন্তু বর্তমানেও সেই আইনটি রয়েছে। তারপর যে জনমত, এই জনমত লাগে। তারপর আধ্যাত্মিক দৈন্য ধারণা, এটাও হয়। সেক্ষেত্রে এখানে আইনের বিশ্লেষণ করলে যেটি পরিচিত হয়, সেদের 3টি হবে। তারপর 16 নাম্বারে একটি মোস্ট ইম্পর্টেন্ট একটি এমসিকিউ। এটা শুধু এমসিকিউ না, এটা মানে সৃজনশীল কাজে লাগবে। আর অনেক ক্ষেত্রে 6 নাম্বার প্রশ্নতে আসতে পারে। 16 নাম্বার, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল অ্যান্ড বাই দ্য পিপল। এই সংজ্ঞা কিন্তু আমি আগেই বলেছিলাম। এই সংজ্ঞাটি কার? এই সংজ্ঞাটি এরিস্টটলের না, এরিস্টটলের সংজ্ঞাটি হলো গিয়ে এটা, আচ্ছা এরিস্টটলের সংজ্ঞা বাদ দেন। এই সংজ্ঞাটি হলো ওয়াশিংটনের না, আব্রাহাম লিঙ্কনের। 13 নাম্বার আমেরিকান রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের এই সংজ্ঞাটি, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এই সংজ্ঞাটি কিন্তু এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা সিকিউতে লাগে, এমসিকিউতে লাগে এবং ক নাম্বার প্রশ্নতে আসে। এমসিকিউ কিন্তু মোস্ট অফ দ্য বোর্ডে এটা আসে, অনেক বোর্ডে আসতে পারে, ঢাকা বোর্ডে বিশেষ করে আসছে এরা। ঢাকা বোর্ডে 5 বার এসে গেছে এই এমসিকিউটি। সো আশা করি এই অধ্যায়টি তোমরা বুঝতে পারছো। মূল্যবোধ আইন ও স্বাধীনতা ও মূল্যবোধ আইন, স্বাধীনতা ও সাম্য, এই অধ্যায়টি বুঝতে পারছো এবং এই অধ্যায় থেকে কিন্তু ভালো করে পড়বে। এই অধ্যায় থেকে সিকিউ আসে সম্ভাবনা আছে এবং আসে, 2টি সিকিউ আসবে এই অধ্যায় থেকে। সো আজকের ক্লাস এখানেই শেষ।